বন্ধুরা, আজকে আমরা স্বরধ্বনি বিচার এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা স্বরধ্বনির সংজ্ঞাটি জেনে নেব। আমরা অনেকেই জানি যে সব ধ্বনি মুখ গহ্বর বা স্বরযন্ত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি না করে উচ্চারিত হয়, সেগুলি হচ্ছে স্বরধ্বনি। কিন্তু এক্ষেত্রে আমরা ডক্টর জোন্স তার সংজ্ঞাটি আমরা বিবেচনায় আনব। তিনি বলেন, স্বরধ্বনি হচ্ছে ঘোষ ধ্বনি এবং ফুসফুস থেকে বাতাস গলবিল ও মুখ দিয়ে বের হয়ে যায়। বাতাস বহির্গমনের সময় কোনো রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না এবং মুখ গহ্বরের কোনো স্থান সংকীর্ণ হয় না বলে উষ্ণতা সৃষ্টি হয় না। আমরা এই সংজ্ঞাটি বিবেচনায় নিলাম কারণ এখান থেকে আমরা স্বরধ্বনির বেশ কয়েকটি বৈশিষ্ট্য আমরা বের করতে পারব। স্বরধ্বনির প্রথম বৈশিষ্ট্যটি হচ্ছে স্বরধ্বনি ঘোষ ধ্বনি, সুনাদ ও রণিত। সুনাদ শব্দটির অর্থ হচ্ছে অনুরণনশীল এবং রণিত শব্দের অর্থ হচ্ছে অনুনাদি। বাতাস মুখ ও সামান্য বাতাস নাক দিয়ে বের হয়ে যায়। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে বাতাসের প্রবাহ মুক্ত থাকে, কোনো ধরনের বাধা সৃষ্টি হয় না। এবং চতুর্থ বৈশিষ্ট্যটি হচ্ছে বাক প্রত্যঙ্গের প্রত্যক্ষ সংস্পর্শে আসে না। সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে কোমল তালু খোলা বা মাঝামাঝি অবস্থায় থাকতে পারে। আমরা স্বরধ্বনির বৈশিষ্ট্যগুলো মনে রাখার চেষ্টা করব, তাহলে আমাদের স্বরধ্বনি বিচার এই বিষয়টি বুঝতে অনেক সাহায্য করবে। বন্ধুরা, আমরা এবার মূল আলোচনায় চলে যাব। স্বরধ্বনি বিচার বলতে আসলে বোঝায় স্বরধ্বনিগুলো যেভাবে উচ্চারিত হয় তার প্রক্রিয়া নির্দেশকেই স্বরধ্বনি বিচার বলে। এখানে আমাদের বেশ কয়েকটি বিষয়ে লক্ষ্য রাখতে হয়। সেটি হচ্ছে জিভের অবস্থা, অর্থাৎ জিভের অবস্থানটা কোথায় হয় সেটি, জিভের উচ্চতা, একটি ধ্বনি উচ্চারণে জিভ কতটি উপরে ওঠে বা নিচে নামে সেটি, ঠোঁটের অবস্থা, ঠোঁটের অবস্থা কেমন থাকে বা আকার কেমন থাকে সেটি, ঠোঁটের উন্মুক্তি, ঠোঁট কতটা খোলা বা বন্ধ থাকে সেটি, এবং চোয়ালের অবস্থা। এই পাঁচটি বিষয়ে আমাদের স্বরধ্বনি বিচারের বিষয়ে মনে রাখতে হবে। বন্ধুরা, প্রথমে আমরা জিভের অবস্থান এবং জিভের উচ্চতা এই দুটি বিষয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্মুখ অর্থাৎ জিভের সামনের অংশের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় সেগুলো হচ্ছে সম্মুখ, হ্রস্ব ই এবং দীর্ঘ ই, এ এবং এ। জিভের মাঝখান থেকে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে বলে কেন্দ্রীয়। একটি মাত্র ধ্বনি উচ্চারিত হয়, সেটি হচ্ছে আ। এবং জিভের শেষের অংশ বা পিছনের অংশের সাহায্যে যেসব ধ্বনি উচ্চারিত হয় সেগুলোকে বলে পশ্চাৎ স্বরধ্বনি, হ্রস্ব উ এবং দীর্ঘ ও এবং অ। এবার আমরা জিভের উচ্চতা বিষয়ে খেয়াল করব। জিভ সবচেয়ে বেশি উঁচু থাকবে এই সারিতে যে ধ্বনিগুলো আছে সেগুলো হ্রস্ব ই এবং দীর্ঘ ই, হ্রস্ব উ এবং দীর্ঘ উ। উচ্চ মধ্য জিভ আরো একটু নিচে থাকবে, সেটি হচ্ছে এ এবং ও। নিম্ন মধ্য অর্থাৎ জিভ উচ্চ মধ্যের তুলনায় আরো নিচের দিকে থাকবে, সেটি হচ্ছে এ এবং অ। জিভ সবচেয়ে নিচের দিকে থাকবে একটি ধ্বনি উচ্চারণে, সেটি হচ্ছে আ।
আমরা এই ছকটি মনে রাখলে জিভের অবস্থা এবং জিভের উচ্চতা এই দুটি বিষয়ে ভালো মতো বুঝতে পারব। এবার আমরা ঠোঁটের অবস্থা সম্পর্কে জানব। স্বরধ্বনি উচ্চারণে ঠোঁটের অবস্থা দুই রকম ভাবে থাকতে পারে। এক হচ্ছে গোলাকৃত, ঠোঁট গোল থাকবে, ঠোঁটের আকার গোলাকার থাকবে, এবং আরো একটি হচ্ছে অগোলাকৃত, অর্থাৎ ঠোঁটের আকার অগোলাকার থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আ, ও এবং হ্রস্ব উ ধ্বনি উচ্চারণে ঠোঁট গোলাকার অবস্থানে থাকবে বা ঠোঁটের আকার গোলাকৃত থাকবে, এবং হ্রস্ব ই, এ এবং এ এই ধ্বনিগুলো উচ্চারণে ঠোঁট অগোলাকৃতি অবস্থায় থাকবে। বন্ধুরা, এবার আমরা ঠোঁটের উন্মুক্তি বিষয়টি জানব, অর্থাৎ ঠোঁট কতটা খোলা থাকবে বা বন্ধ থাকবে। বিবৃত স্বরধ্বনি। বিবৃত স্বরধ্বনি অর্থ হচ্ছে ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকবে। এরপরে আসে অর্ধ বিবৃত, অর্থাৎ বিবৃত স্বরধ্বনির তুলনায় কম খোলা থাকবে। সেটি হচ্ছে এ এবং অ। আমরা পাশের চিত্রগুলো খেয়াল করব। এরপরে সংবৃত স্বরধ্বনি, অর্থাৎ ঠোঁট সবচেয়ে কম খোলা থাকবে। সেটি হচ্ছে হ্রস্ব ই এবং উ উচ্চারণে। আমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছি। এরপরে অর্ধ সংবৃত, অর্থাৎ সংবৃত স্বরধ্বনির তুলনায় ঠোঁট একটু বেশি খোলা থাকবে। সেটি হচ্ছে এ এবং ও। আমরা পাশের চিত্রটি লক্ষ্য করলাম। বন্ধুরা, এবার আমাদের সবশেষ বিষয়, সেটি হচ্ছে চোয়ালের অবস্থা। স্বরধ্বনি উচ্চারণে চোয়ালের অবস্থা দুই ধরনের থাকবে। একটি হচ্ছে দৃঢ় স্বরধ্বনি এবং অন্যটি হচ্ছে শিথিল স্বরধ্বনি। দৃঢ় স্বরধ্বনি অর্থ হচ্ছে এ জাতীয় স্বরধ্বনি উচ্চারণে স্বরতন্ত্রের পেশিগুলোতে স্বাভাবিক অবস্থার চেয়ে অধিক চাপ পড়ে। এ ধরনের কোনো স্বরধ্বনি বাংলা ভাষায় নেই। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে শিথিল স্বরধ্বনি, ই এবং উ, অর্থাৎ দৃঢ় স্বরধ্বনির বিপরীত হচ্ছে শিথিল স্বরধ্বনি। শিথিল স্বরধ্বনি উচ্চারণে স্বরপথের কোনো বিশেষ অংশ বা সব অংশের পেশিগুলোতে তুলনামূলকভাবে কম টান পড়ে বা সেগুলোতে অল্প আন্দোলিত হয়। তাহলে আমরা চোয়ালের অবস্থা এটিও বুঝতে পারলাম। বন্ধুরা, আজকের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।